We want, we demand, we deserve. ধন্যবাদ। দেবাশিস সাহা আবৃত্তি, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এরপরের অনুষ্ঠান দেবাশিস সাহা আবৃত্তি। নমস্কার। শুধুমাত্র অভয়া নয়, অভয়াদের বিচারের দাবিতে আজকের এই দ্রোহের শপথ অনুষ্ঠানে আমি সামিল হয়েছি। আমি সামিল হতে পেরে এই লড়াইয়ের অঙ্গীকারে নিজেকে যুক্ত করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি এবং তার জন্যেই আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগকে নিজেকে সম্মানিত মনে করছি। আমি সদ্য লিখিত একটি রচনা পাঠ করব। আমাদের স্কুল, আজ একজন দিদিমণি এসেছেন। দিদিমণি খটখট করে হাঁটেন, গটগট করে ফেরেন, কথা বলেন সাঁই সাঁই করে, আর বসেন ধপাস করে। বাংলার পিরিয়ড শেষ হলে সুরেলা ঘণ্টার মতো ধ্বনি তুলে দিদিমণি ক্লাসে এলেন। দিদিমণি আমাদের সিভিক এটিকেটস পড়াবেন। আমরা সবাই হাঁ করে বসে আছি। নাম ডাকার খাতাটা ঝনাত করে টেবিলের উপর ফেলে দিয়ে দিদিমণি বলতে শুরু করলেন, মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের আমি শেখাবো কেমন করে হাসতে হয়, মানে হাসার উচিত কায়দাটা কেমন হওয়া চাই। কারণ আমরা মনে করি যারা ঠিকমতো হাসতে জানে না তারা সভ্য নয়। সভ্য সমাজে জায়গা দেওয়াটা তাদের ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ করে 16 জোড়া দাঁত দেখিয়ে হাসিকে দাঁত কালানো বলে, ওটাকে সিভিক কালচার বলা যায় না। আর মেয়েরা শোনো, তোমরা যারা হাসতে চাও তাদের হাসিটা অনেকটা হবে ওই ডাক্তারবাবুর ব্রিফকেস খোলার মতন। খট করে ঠোঁট দুটো খুলবে, চট করে দাঁত দেখাবে, ফট করে বন্ধ করে নেবে। এর বেশি হাসলে লোকে তোমাদের বেহায়া বলবে। আর ছেলেরা, তোমরা যত বিশ্রী হ্যাঁ হ্যাঁ হো হো হি হি শব্দে হাসো, ওটা ছ্যাবলাম। তাই হাসতে গেলে আমাদের জানতে হবে উচিত টেকনিকটা। হাসতে গেলে আমাদের জানতে হবে কতখানি হাঁ করতে হয়। আমাদের হা হবে অনেকটা পিং পং বলের সাইজে। আচমকা ঘন্টা পড়ে গেল, দিদিমণি চলে গেলেন। আমাদের সেই দিদিমণি যিনি খটখট করে হাঁটেন, গটগট করে ফেরেন, কথা বলেন সাঁই সাঁই করে, আর বসেন ধপাস করে। এরপর ক্লাসে এলেন ফিলোসফির টিচার, অত্যন্ত ধীর পায়ে, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, চোখ দুটো ঢুলু ঢুলু, এবং অথচ কলপ করা বাবরি খাটানো চুল। তিনি আচমকা বলতে শুরু করলেন, প্রিয় ছাত্ররা, আমি প্রাচীন গ্রিক রোমান দর্শন দেখেছি। আমি রেনেসা এবং রিফরমেশনের দর্শন খুঁজেছি। ভাববাদ থেকে মার্ক্সবাদ আমি দর্শন ঘেঁটেছি, কিন্তু কোথাও না, কোথাও না, নো হোয়ার। সক্রেটিস নয়, প্লুটো নয়, সিসেরো বা মেকিয়াভেলি নয়, হেগেল, প্রুথো, ফয়েরবাখও নয়, কান্ট,
দেকার্তো, জন মিল, মিল্টন, লেনিন, এমনকি জর্জ দিমিত্রভ কেউ নয়, কেউ বলে যাননি আমাদের কত বড় হাঁ করতে হবে। তবে তোমরা যদি আমার পার্সোনাল অ্যাপ্রোচটা শোনো, তবে আমি বলবো আমাদের হাঁ করতে হবে অনেকটা কর্কেট বলের সাইজে। ধরা যাক একটা বডি লাইন বাউন্সার বিরাট কোহলি হুক করে যখন বাউন্ডারির ওপর দিয়ে গ্যালারিতে দাঁড়ানো সুন্দরীদের ইয়েতে আঁচড়ে ফেলেন, তখন বাউন্ডারি লাইনের ধারে দাঁড়ানো শোয়েব মালিকের মুখটা যেমন কর্কেট বলের সাইজে হয়ে যায়, ঠিক তেমনটি। অবশ্য পুরো ব্যাপারটা তোমাদের শিখিয়ে দেবেন, বুঝিয়ে বলবেন ওই নতুন দিদিমণি, আমাদের সেই দিদিমণি যিনি খটখট করে হাঁটেন, গটগট করে ফেরেন, সাঁই সাঁই করে কথা বলেন এবং বসেন ধপাস করে। এরপর ইতিহাসের ক্লাসে এলেন রস চাগানো বুড়ো মাস্টার মশাই। বিরক্তি দেখিয়ে ধুতির কোচাটা ছিটকে দিয়ে বলেন, বড় বড় কথা আর বড় বড় নাম লইলেই কি বোঝা যায় যে আমি মহাবিজ্ঞ? ওর বাপে পড়ছে প্লুটো, হ্যাঁ জানে কিছু? দেকার্তো, আরে হেগেল দেখাইতেছে আমারে। হালার ওই বান্দরের পুটকির মতন মুখ দিয়া এত বড় বড় কথা বাইরেই কেমনি? কইতে পারবো মেসোপটামিয়ার লোকেরা কত বড় হা করত, আইজোরা কত বড়, আরে মার্কস করতে এসে কইতে পারবো শাহজাহান বাদশাহ কত বড় হা ছিল? আরে শুনো বাসা ধনেরা, হা করবা তো করবা এগা ফুটবলের সাইজে হা করবা। আরে তোমাকে বাপ ঠাকুর দায় একগা আস্ত পাটা গিলা খাইছে এক হায়, তাগো তোমাকে বেলাতে তাগো রক্ত নাই? একটা ফুটবলের সাইজে হা করতে হবে তোমাকে। ধরো মাঝমাঠ থেকে একখান ফুটবল লইয়া টস কইরে কইরে বিপক্ষের ডিফেন্ডারকে কাটাইয়া আউগে চলতেছে তোমাকে লাইলন মেসি। তখন ওই তিন কাঠির নিচে দাঁড়ানো ওই রিয়াল মাদ্রিদের কুইলার নাভাসে দিছে 82 শিক্ষার একখান কিক, হয়ে গেছে নেট। 82 শিক্ষার কিক খাইয়া তারপরে কুইলার নাভাসে যেমনি একখান ফুটবলের মতন মুখ কইরে হা কইরে থাকে, সেই রকম ফুটবলের মতন মুখ কইরে তোমাকে থাকতে হা করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দেবাশিস সাহা মহাশয়কে। আমরা এখন ডেকে নিচ্ছি মুক্তবিতানের পক্ষ থেকে মালা সিনহা আর আরুষিকে। তোকে ভাত দি কি করে যে ভাত দি হায়
তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারণি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি টুরকিনা জমকে কে সামলায় ধার চকে চকে খাওয়া ওই দেখছ না হামলায় আরে যাসনে ও হামলায় যাসনে কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে চলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে রানে চলল রানে চলল চলল মেয়ে রানে চলল রানে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানলো না কেউ চলল মেয়ে রানে চলল রানে চলল চলল মেয়ে রানে চলল রানে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চলল মেয়ে রানে চলল রানে চলল চলল মেয়ে রানে চলল রানে চলল নিখড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুর গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা নিখড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুর গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ দিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত সালে খাদ্য আন্দোলনে ভারত তবে সদ্য স্বাধীনতা পেয়েছে। স্বাধীন ভারতের স্বাধীন পুলিশের হাতে কোচবিহারের একটি কিশোরী ভাতের দাবি জানাতে গিয়ে মৃত্যু হয়। এই যমুনাবতী সরস্বতী কবিতাটি শঙ্খ ঘোষ তারই ওপর লিখেছিলেন। রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, রাজপথ চালি নাই, লড়াই 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 চাই, লড়াই করে বিচার চাই। ডেকে নিচ্ছি ডক্টর তমনাশ ভট্টাচার্য মহাশয়কে। ডাক্তারবাবুকে স্টেজে আসার অনুরোধ রইল। ডক্টর তমনাশ ভট্টাচার্য। আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, আমাদের মধ্যে এখন আছেন ডক্টর তমনাশ চৌধুরী, যিনি প্রথম দিন থেকে আমাদের রাস্তা দেখিয়েছেন। তমনাশ চৌধুরী বা ভট্টাচার্য বলুন, অসুবিধা নেই, শুধু ঘোষটা বলবেন না। আমরা গত 9ই আগস্ট এর পরের দিন থেকে রাস্তায় আছি। আমরা অনেকেই ভাবছি অনেক তো হলো, আমরা কি পেলাম? আন্দোলন তো প্রায় শেষের দিকে, আমরা অনেকগুলো জিনিস পেয়েছি। প্রথমে আমি
পাওয়া না পাওয়ার হিসেব থেকেই শুরু করব আজকের কথাটা। আমরা প্রথম পেয়েছি শৃঙ্খলা মেনে, অর্থাৎ আইন শৃঙ্খলা মেনেও ব্যারিকেড খুলে ফেলা যায়। আমরা এটা পেয়েছি মানুষের ভালোবাসা পেলে রোদ বৃষ্টি কোনো ব্যাপার না, আমরা রাস্তায় থাকতে পারি। আমরা এটা পেয়েছি আমাদের কথা বলার যে অধিকার সেটা খুঁজে পেয়েছি। এগুলো কম পাওয়া না, কিন্তু আমরা কি পাইনি? আমরা অভয়ার ন্যায় বিচার এখনো পাইনি। অভয়ার ন্যায় বিচারের দাবির আন্দোলন যখন শুরু হয়েছিল, দেখতে দেখতে বোঝা গেল যে অভয়ার খুন এবং ধর্ষণ কোনো একটি ব্যতিক্রমী ঘটনা না। আমরা কি দেখলাম? এখানে নাটক মধ্যে দেখা গেল, এই নাটক আমাদের 1 লক্ষ বক্তৃতার সমান। অভয়ার মা আগের দিন রাত্রে ফোন পেয়েছিল যে মা আমার খাবার চলে এসেছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। তার মা ঘুমোতে চলে গেছিল। পরদিন সকালবেলা প্রথম ফোন, তোমার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে এসো, তোমার মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, তাড়াতাড়ি আসুন। পরের ফোন, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। ভাবুন, মা বাবা তার একমাত্র সন্তান, যা তার স্বপ্ন, ছোটবেলা থেকে যাকে একটু একটু করে তিলে তিলে বড় করেছিল, টালির ঘর থেকে আজকে যেখানে সে এইরকম ডাক্তার, শুধু ডাক্তার না, ডাক্তারি পরীক্ষায় নিজের যোগ্যতায় পড়েছে, ডাক্তারদের মধ্যে আবার পরীক্ষা দিয়ে সে এমডিতে চান্স পেয়েছে। সেই মেয়ে, রত্নের মেয়ে, সে যে এত পরিশ্রম করতে পারে, এত ভালো মেয়ে, সেই মেয়েটার যখন খবর পাচ্ছে তার মা বাবা যে সে আত্মহত্যা করেছে, আসার পর তাকে বসিয়ে রাখা হয়েছে 3 ঘন্টা। তার মায়ের তার মেয়ের যে খুবলে যাওয়া মুখটা, সেই বিধ্বস্ত মুখটা দেখতে দেওয়া হয়নি 3 ঘন্টা ধরে। এরকম নির্মম আমার দেশ, এরকম অসংবেদনশীল আমার দেশ, এদেশের প্রশাসন, তাই তাদেরকে আমাদের ধিক্কার। সেই মা বাবার চোখের জল আজ আগুন। কেন? বসে থাকার পর তাড়াহুড়ো করে তাদেরকে, যারা সেদিন আরজিকর মেডিকেল কলেজে পাহারা দিচ্ছিল, পাহারাই বলবো কথাটা, তাদেরকে দুটো পরিবারকে আলাদা করে দেওয়া হলো। মাকে এক জায়গায়, বাবাকে আরেক জায়গায়, তার আত্মীয়দের আরেক জায়গায়, কারো সাথে কোনো কথা নেই। এ বলছে এটা বলছেন, ও বলছে এটা। তাদের পাহারা দিচ্ছিল ওই থ্রেড কালচারের ছেলেরা, যারা আরজিকরের কলেজের প্রিন্সিপাল যাদেরকে শাস্তি দিয়েছে, তার জন্য অবশ্য অনেকে আবার পিছনে দাঁড়িয়ে যাচ্ছে। তারা পাহারা দিচ্ছিল, কথা বলতে দিচ্ছিল না। তাড়াহুড়ো করে পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টমের পর, এবং ইতিমধ্যে একজন কাকু হয়ে গেছে, আজকাল তো কাকুদের যুগ, একজন কাকু সেজে গেছে। তিনি এসে বলেছেন আমি ওই পাড়ায় থাকি, এবং তিনি ওখানকার যে এমএলএ তার কথা শুনে এসছেন, বাড়ির লোকের কথা শুনেন না, যে কাকু কিভাবে কত তাড়াতাড়ি এই, কারণ মৃতদেহ অনেক সময় কথা বলে, মারা যাওয়া মানুষও কথা বলে, যাতে আর কথা বলতে না পারে তাই তাকে কত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা যায়। তার মা বাবাকে টালা থানায় আটকে রেখে তার অভয়ার মৃতদেহ নিয়ে চলে যাওয়া হলো নাটাগড়ের বাড়িতে। 1.5 ঘন্টা সেই দেহ তার বাড়ির গেটে আটকে আছে, মা বাবাকে রাখাতে আটকে আছে তার টালা থানায়। তাদের একটাই আকুতি, আমার মেয়েটাকে একটা দিন রাখুন। তার কাকু, অর্থাৎ তার যে অরিজিনাল কাকা, সে কাজ করে ভুবনেশ্বরে, সে সেখান থেকে আসবে, ছোটবেলা থেকে বড় করেছে তাকে, সে একটু দেখতে চায়। সে ফোন করছে বারবার যে আজকের দিনটা রাখুন। কথা শোনা হয়নি, নিয়ে চলে যাওয়া হয়েছে শ্মশানে, তাকে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং পুড়িয়ে পড়ানোর জন্য যে সৎকারের টাকাটুকু দিতে হয় সেটাও ওই কাকু ভরে দিয়েছে, যাতে কোনো সময় নষ্ট না হয়। তার বাবার আফসোস, আমি কি আমার মেয়ের সৎকারের ওইটুকু টাকা দিতে পারতাম না? আমার মেয়ে যেখানেই থাকুক সে তো আমাকে বলবে, বাবা আমার সৎকারের টাকাটাও তুমি দিলে না। এই আফসোস, এই দুঃখ, এই যন্ত্রণা নিয়ে এই অভয়ের মা বাবা বেঁচে আছে। তাই যে দেশ, যে সংস্কার, যে প্রশাসন এই কাজ করে, তাদেরকে আমাদের একরাশ ঘৃণা, আমাদের মুখের যন্ত্রণা যদি তারা বুঝতে না পারে, আমরা রাস্তায় থাকবো। তাই রাস্তাতে আমরা যা পাচ্ছি সেটাই আমাদের লড়াইয়ের রসদ। আগামী দিনে অনেক 3 মাসের মতো আন্দোলন চলছে, আরো চলবে, আরো চলবে, যতদিন না আমাদের এই অভয়ার ন্যায় বিচার হচ্ছে। এবং ন্যায় বিচারের সাথে এই দুর্নীতি, আরজিকরের দুর্নীতি এবং স্বাস্থ্য দপ্তরের দুষ্কৃতি। আমরা কি দেখেছি? এই আরজিকরের একটি কাজের জায়গা যেটা আমাদের কাছে খুব সুরক্ষিত থাকার কথা, এটি সরকারি হাসপাতাল। এটা ভুলে, এটা সরকারি হাসপাতাল। সেই সরকারি হাসপাতালের যেখানে সে সবচেয়ে সুরক্ষিত থাকার কথা, সেই হাসপাতালের মধ্যে শুধুমাত্র ডাক্তার বা অন্য কর্মচারী থাকে না, সেখানে অনেক রোগিণী থাকেন। তাদের মধ্যে একজন চিকিৎসক যে কর্মরত, তাকে মেরে ফেলা হচ্ছে।
তার এর দায়িত্ব কার? এই দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের, এবং স্বাস্থ্য দপ্তরের শুধু প্রিন্সিপাল না, এর হাত অনেক ওপরে, যত তলাই উঁচুতে হোক তাদেরকে বলতে হবে, তার দায়িত্ব নিতে হবে। এবং আমরা যে জনতার চার্জশিট দিয়েছি সেখানে বলেছি স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন তাকেই আমরা দায়ী করছি। পুলিশ প্রশাসন তারা কোনো সুরক্ষার দায়িত্ব করে না। পুলিশ প্রশাসনের সিভিক ভলেন্টিয়ার যে পুলিশের গাড়ি নিয়ে ঘোরে, কমিশনার অফ পুলিশের রেজিস্ট্রেশন করা গাড়ি নিয়ে ঘোরে, সেই আজকের এই ঘটনার মূল আসামি। আরো কেউ কেউ থাকতে পারে, সেটা সিবিআই এর দায়িত্ব বের করার। মূল আসামি পুলিশের সিভিক ভলেন্টিয়ার, তাই বাহিনীতে ঢুকে আছে ওই সব লোক। এর দায় কার? এই দায় শুধু টালা থানার ওসি যিনি জেলে আছেন, এর দায় পুলিশ দপ্তরকে নিতে হবে, শুধু বিনীত গোয়েল না। এই দায়িত্ব পুরো পুলিশ দপ্তরকে নিতে হবে। তার দায়িত্বের মাথায় যে আছেন, আমরা বলেছি তুমিও দায়ী। তাই আমরা মনে করি আমাদের এই আন্দোলন শুধুমাত্র এই অভয়ার ন্যায় বিচার যে শিয়ালদা কোর্টে চলছে তার মধ্যে শেষ না। আমাদের সমাজে যত জঞ্জাল জন্মেছে সেই জঞ্জাল যদি পরিষ্কার করতে হয়, তাই যে চার্জশিট আমরা দিয়েছি তার ট্রায়াল চলবে জনগণের আদালতে। তার ট্রায়ালের সাথে আমাদের বিচারের রায় আমরা ঘোষণা করব আগামী দিনে। এই আশা রেখে আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। এবং আমার শেষ কথা, এই আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, প্রতিজ্ঞা আমার স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোদের তুলবই। আমরা শুনলাম ডক্টর তমনাশ চৌধুরীর বক্তব্য, আমরা সমৃদ্ধ হলাম। নমস্কার। We want Justice! we demand Justice! we want Justice! we demand Justice! তিলোত্তমা বেবনা সেটিং হতে দেব না, তিলোত্তমা বেবনা সেটিং হতে দেব না, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে। We want হোক হোক। Thank you.